নমস্কার প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আরই ধর্মনগর চ্যানেলের পর্দায়। আজকে আমাদের সাথে একান্ত সাক্ষাৎকারে আছেন আমাদের সাথে ধর্মনগরের বিধায়ক, তিনি ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ মাননীয় শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়। স্যার, প্রথমত স্বাগত আরই ধর্মনগর চ্যানেলের পর্দায়। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে। তো আমরা স্যারের সাথে সেই ব্যাপারে একটু আলোচনা করব। তো স্যার, আমরা দীর্ঘদিন থেকে দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী যে দেশ হয়েছে বাংলাদেশ, তার সেখানে হিন্দুদের উপর এবং চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি রয়েছেন ওনার উপর এলিগেশন লাগানো হচ্ছে। বিভিন্ন মঠ মন্দির সেখানে ভাঙচুর হচ্ছে, কিছু একটা হলেই হিন্দুদেরকে টার্গেট করা হয়। সেই ব্যাপারে আপনার কাছ থেকে যদি জানতে চাই। এটা শুধু বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই নয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার ৭১ সনে মুজিবুল ইসলামকে যখন হত্যা করলো এবং মুজিবুল ইসলাম পরিবারকে ধ্বংস করে দিতে চাইলো, তারপর থেকে কিন্তু বাংলাদেশে হিন্দু নিবন্ধন চলছে। তারপর থেকে বাংলাদেশ স্বাধীনতার সময় বাংলাদেশে হিন্দুর পার্সেন্টেজ ছিল প্রায় ৩৫%। এখন ওটা নেমে এসে দাঁড়িয়েছে ৮%। সুতরাং এটা যে শুধু ইউনূস সরকার আমাদের শুরু নট, এটা ধারাবাহিকভাবে চলছে, চলতে 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 এখন তো একদম কমপ্লিটলি ওপেন। আগে ছিল একটা হিডেন সিক্রেট ব্যাপার, এখন ওপেন। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি ইউনূস বাবু, মোহাম্মদ ইউনূস সাহেব, এখন টোটাল গেমটা ওনার হাতের বাইরে। একদিক দিয়ে ভারত বিরোধী শক্তি, অপরদিকে হিন্দু বিরোধী শক্তি, সবাই মিলে একাকার হয়ে এখন ইউনূস সাহেবের হাতের বাইরে চলে গিয়েছে ক্ষমতা হ্রাস। যে কোনো উপায় হোক, এখন সারা এশিয়ান কান্ট্রিতে, যেমন আগে আমাদের আফগানিস্তান, আমাদের পাকিস্তান, মায়ানমার, এদিকে মালয়েশিয়া, সব জায়গাতেই উগ্র মুসলমান যারা, তারা ঘাঁটি গেড়ে ফেলেছে। আফগানিস্তানে আজকে হাতে গোনা প্রায় ৫০০-৬০০ হিন্দু পরিবার আছে। পাকিস্তানে 2 or 3% হিন্দু পরিবার আছে। বাংলাদেশে 8% আছে। মায়ানমারে একই অবস্থা, রোহিঙ্গায় গ্রাস করে ফেলেছে। এটা হচ্ছে একটা আন্তর্জাতিক ভারত বিরোধী শক্তি। তারা ভারতকে অর্থনৈতিকভাবে, ভারতের সামাজিক স্থিতিস্থাপকতা, সমস্ত কিছু বিনষ্ট করতে চাইছে। তাদের মেইন টার্গেট হচ্ছে গিয়ে আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ ভারতবর্ষ অর্থনৈতিকভাবে 2014 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত বিশাল উচ্চ মাত্রায় পৌঁছে যাচ্ছে। এটা আন্তর্জাতিক ক্ষেত্রে যারা ভারত বিরোধী চক্র, এই ভারত বিরোধী চক্র লক্ষ্য করে দেখুন, কানাডায় ভারত বিরোধী চক্র বসে আছে খালিস্তান পন্থীরা, বাংলাদেশে বসে আছে জামায়াত পন্থীরা, পাকিস্তানে বসে আছে তাদের যে উগ্রবাদী গোষ্ঠীগুলো, ওদিক দিয়ে এন্টায়ার এশিয়ান কান্ট্রির মধ্যে আল কায়দা, বিভিন্ন ব্যাপার বসে আছে। মূল টার্গেট ভারতবর্ষকে যদি অর্থনৈতিক বিনাশ করে দেওয়া যায়, ভারতবর্ষ যদি শান্তি স্থিতি স্থাপকতা বিনাশ করে দেওয়া যায়, অটো ডাউন হয়ে যাবে। এবং তাই এট এনি কস্ট নরেন্দ্র মোদীকে হটাও। কিছুদিন পরে আমরা দেখেছি যে জর্জ সোরস, আমেরিকান একজন বিশাল ধনপতি, তিনি নিজেকে আমেরিকানের সিটিজেন দাবি করলো। তিনি বলেন আমি পৃথিবীর অনেক দেশের সিটিজেন। তিনি ভারতবর্ষ বলেন সিটিজেন, তিনি পাকিস্তানের বলেন সিটিজেন। এবং এই যে আক্রমণগুলো, ইরাক, এদিক দিয়ে হামাস গোষ্ঠী, সব দিক দিয়ে মিলে সিরিয়াতে যখন এখন মিস্টার আসাদ, সিরিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন, ওকে উচ্ছেদ করা হলো। ওকে এখন এটা সামগ্রিকভাবে সমস্ত এশিয়ান কান্ট্রিগুলোকে ডিস্টেবিলাইজ করার জন্য এই চক্রান্ত। বাংলাদেশের এই আক্রমণটা, এটা একটা পাহাড়, জাস্ট খালি হাত বদল হয়েছে। আমরা কিছুদিন পূর্বে দেখতে পেয়েছি বাংলাদেশে শেখ হাসিনার সরকার ছিল,
তো সেইখানে আমরা দেখেছি গণভবনে ওনাদের যে গণতন্ত্রটা রয়েছে, গণতন্ত্র একদম বিলুপ্ত। তারা যেভাবে যে পারছে, যেরকম পারছে নিজের দেশকে উচ্ছেদ করার চেষ্টা করছে। শেখ হাসিনাকে ওনারা সরিয়ে দিয়েছে এবং গণভবন লুটপাট করেছে। তো সেই দিকে লক্ষ্য রেখে তারা যেভাবে তাদের দেশের সাথে করছে, তারা কি নিজের উন্নত উন্নত জীবনে করতে পারবে? না না না, এখানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ মুজিবের পরে মাঝখানে যে সরকারটা এলো, এরপরও মোটামুটি স্থিতিস্থাপকতা চলছিল। হাসিনা সরকার এলো, তখন ত্রিপুরার উগ্রবাদী গোষ্ঠীকে হাসিনা দমন করতে সাহায্য করলো ভারতের সঙ্গে মিলে। যখন চীন বাংলাদেশের মধ্যে এন্ট্রি নিল, হাসিনার কারণে চীনকে সেখানে এন্ট্রি দেয়নি। হাসিনা ভারতবর্ষের সঙ্গে কোলাবোরেট করে মিত্রতা করে। আন্তর্জাতিক ইতিহাস, বিশেষ করে এশিয়ান হিস্ট্রি যারা কালচার মানে চর্চা করবে, দেখবেন শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে বিনষ্ট করে দিয়েছিল, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিনষ্ট করার চেষ্টা শুরু হয়ে গেছে, অলরেডি বিনষ্ট বাংলাদেশ। এত বেশি ধর্মান্ধ জিগির তুলেছে, ওরা ভারতবর্ষ ছাড়া নাকি সমস্ত কিছু ইনকাম টিনকাম করবে, রুজি রোজগার করবে, ওরা সমস্ত কিছু করবে। ভ্রান্ত ধারণা, প্ররোচনা কিন্তু চীনে। কত রিসেন্টলি যে শ্রীলঙ্কার সরকার, নতুন সরকার হলো দেশনায়কের নেতৃত্বে, প্রথম দিকে কিন্তু উনি ছিলেন ভারত বিরোধী, আজকে কিন্তু ভারত 100টি দেশকে কোভিড ভ্যাকসিন পাঠিয়েছে। মানবিক সাহায্য হামাসের প্যালেস্তানীয় পাঠিয়েছে, মানবিক সাহায্য ভারত হচ্ছে মানবিক দেশ। এবং নরেন্দ্র মোদীর যে ভিশন, এটাকে ডিস্টেবিলাইজ যদি করতে পারে, তাহলে আজকে ভারত চাঁদে যাচ্ছে। আজকে ভারত অন্যান্য দেশে ভ্যাকসিন বিলি করছে বিনা পয়সায়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সর্বক্ষেত্রে ভারত ডেভেলপ দুই রকম। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ, পরিকাঠামো, নতুন নতুন এয়ারপোর্ট হচ্ছে, নতুন নতুন রেল আসছে, নতুন নতুন রাস্তা হচ্ছে, নতুন নতুন হাসপাতাল হচ্ছে, নতুন নতুন সিস্টেমের বিদ্যালয় হচ্ছে। এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো। আরেকটা হচ্ছে পরিবার ভিত্তিক ডেভেলপমেন্ট, ঘরে ঘরে জল, ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে ফ্রি চাউল, ঘরে ঘরে শৌচালয়, ঘরে ঘরে বিদ্যুৎ, যেটা নরেন্দ্র মোদীজি আসার পরে ভারতবর্ষের দৃষ্টিভঙ্গিটা পাল্টে দেবে, যেটা আগে ছিল না ভারতবর্ষে কংগ্রেসের ইউপিএর জমানায়। এই দৃষ্টিভঙ্গি পাল্টে দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের কথা উন্নয়ন হচ্ছে, কারণ ভারতের জনসংখ্যা বেশি, যুব সম্প্রদায় বেশি। ডেভেলপমেন্টের কারণেই ওই যে বললাম আমেরিকার ধনিক গোষ্ঠী, ওই যে সোরস বললাম, সে বসে ভারত বিরোধী চক্রান্ত করছে ভারতে এসে। তাহলে আপনি কি মনে করছেন বাংলাদেশে যে একটা ছোট্ট দেশ হয়ে যেইভাবে বলছে আমরা ভারত দখল করে নেব, ত্রিপুরা আমাদের, নাগাল্যান্ড আমাদের, মিজোরাম আমাদের, ওয়েস্ট বেঙ্গল আমরা দখল করব, তো তাদের পেছনে কি কোনো সেইভাবে অশুভ শক্তি বা অন্য কোনো রাষ্ট্র সাপোর্ট দিচ্ছে তাদের পেছনে? কারণ এত ছোট রাষ্ট্র হয়ে তো এইভাবে ওরা এত বড় ভারতকে ওরা ওদের আওতায় নেবে বলছে, তো কি মনে করেন? মানে একটা পার্সেন্টেজের মতিভ্রম। বাংলাদেশেও কিন্তু বহু ভালো মুসলমান আছে যারা চায় না ভারত বিরোধী হতে, তাদেরকে ফোর্স করে বহু চিন্ময় প্রভুকে যেমন কারাগারে নিয়েছে, বহু আওয়ামী লীগের মুসলমান, বহু কোনো দলকে সমর্থন করে না ইন্টেলেকচুয়াল মুসলমান, এরকম মুসলমান কিন্তু কারাগারে ঢুকিয়েছে ইউনিশ সরকার। এখানে এমন না যে শুধু হিন্দুকে আক্রমণ করছে, সংহার করছে, মুসলিমরাও কিন্তু আক্রান্ত হচ্ছে। সেখানে অনেক মুসলিম লোকও কিন্তু এখন অ্যারেস্টেড, জেলবন্দি। বাংলাদেশের ভিতরে ম্যাক্সিমাম 15 to 20% বাংলাদেশি যারা জামায়াতি সমর্থক বা উগ্র হিন্দু বিরোধী, এই সেকশনটাই এখন চলে গেছে পাকিস্তানের আন্ডারে, চীনের আন্ডারে। চীন অত্যন্ত শঙ্কিত ভারতবর্ষের অর্থনৈতিক ডেভেলপমেন্ট নিয়ে। সমগ্র এশিয়ান কান্ট্রিতে ভারতবর্ষ যে দ্রুত গতিতে এগুচ্ছে, এবং নরেন্দ্র মোদী কী বলেছেন, বিকশিত ভারত কবে? 2047 সালের মধ্যে। মানে ভারতবর্ষের স্বাধীনতার 100 বছরের মধ্যে আমরা অর্থনৈতিকভাবে ভারতবর্ষকে তৃতীয় শক্তিতে পরিণত করব। আমেরিকা চীনের পরে ভারতবর্ষ চলে যাচ্ছে, এটা ভারত সইবে না, সরি এটা চীন সইবে না। আমেরিকার ভেতরে যে একটা ধনিক গোষ্ঠী আছে, নাম যে বললাম, এদের কাছে এটা ঘাতক দেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই যে কোনো উপায় হোক ভারতকে ব্যারিকেড করা। শক্তির দিক দিয়ে বাংলাদেশের 36 নাম্বার, ভারতবর্ষ আছে 5 কিছু, আমেরিকা, চীন, রাশিয়া, দেন ইউকে, ভারতবর্ষ 5 নম্বর শক্তির দিক।
শুধু অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষ 5 নম্বরে, চীনে চলে যাবে। এগুলো কেন চীন সইবে? এগুলো কেন আমেরিকার ধনী করতে সইবে? তো রিসেন্টলি আমি বলছি, রিসেন্টলি বাইডেন সাহেব আমেরিকার প্রেসিডেন্ট আর হয়তো 20-25 দিন আছেন ক্ষমতায়। উনি এখন খুব গোপনে আঘাত করে ফেলেছিলেন ইউনূস সাহেবের সঙ্গে, কিন্তু কন্ডেম ইন্ডিয়া। এগুলো যদি কেউ না বোঝে, না চিন্তা করে, তাহলে হঠাৎ করে একটা বলে দিলাম, ট্রাম্প সাহেব আসাতে ভারতবর্ষের পক্ষে যে মঙ্গলদায়ক হয়েছে সর্বদিক দিয়ে, এটা অনেকে বুঝতেই পারবে না কি হয়েছে। আমরাও যে সাংঘাতিক বুঝদার বুঝই না তা না, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে বাইডেন প্র্যাকটিক্যালি ইন্ডিয়ার ফ্রেন্ড না। তিনি আন্ডারগ্রাউন্ডে বাংলাদেশের সঙ্গে মিত্রতা করছেন অনলি টু কন্ডেম ইন্ডিয়া। কিভাবে ভারতকে কমজোর বানানো যায় তাদের সেটাই টার্গেট। সব দিক দিয়ে, হ্যাঁ সব দিক দিয়ে একটা সমাজকে ধ্বংস করতে গেলে ভারতের যে পরিমাণ ড্রাগস এসে গেছে, ড্রাগস ভারতে আক্রান্ত, বাংলাদেশ আক্রান্ত, পাকিস্তান আক্রান্ত, মায়ানমার আক্রান্ত, মালয়েশিয়া আক্রান্ত। তার কারণ এন্টার এই আমি 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 আরেকটা জিনিস আমি আরেকটা জিনিস বলছি, আমি এক পরে আসছি। কৃষকরা কোথায় আন্দোলন করছে? পাঞ্জাবে। ধানের মূল্য চলে গেছে বোধহয় প্রায় 25-26 টাকায় কিনছে। কৃষকদের দাবি নিয়ে সরকার বলছে আলোচনা করব, কেন্দ্রীয় সরকার বলছে কৃষক তোমাদের আলোচনা করবো, আলোচনা বসবো। তারা ট্র্যাক্টর দিয়ে অভিযান, রেল বন্ধের অভিযান, রাস্তা বন্ধ। এই যেগুলো আন্তর্জাতিক চক্রান্ত। ভারতবর্ষ কিন্তু কৃষি উন্নত দেশ, একটা এগ্রিকালচার ভারতবর্ষ যদি কৃষিতে স্টেবিলাইজ করতে পারে, এটা ভারত বসে গেল। প্রচুর যুব সম্প্রদায় ভারতবর্ষে, পাকিস্তানে, বাংলাদেশে, কিন্তু ট্রাক্স দিয়ে তাদেরকে নেশার কবলে নিয়ে যেতে পারি। এই যুব সমাজ দেশ, জাতি, কাল, সমাজ, ধর্ম কিছুই মাথায় তুলবে। আর মোবাইল, মোবাইলে কি আছে? অধিকাংশ যুব সমাজকে ধ্বংস করা দেওয়ার জন্য অশ্লীলতা, অশ্লীলতা মোবাইলে ম্যাক্সিমাম এইজ 18 to 25 or 28, maximum 30, all are attract, maximum, all are maximum are attract in negative ways. Drugs and mobile, অশ্লীলতা। আমার চিন্তা শক্তি, আমার ভাবনা, আমার চেতনা, আমার সমাজ, আমার ধর্ম, আমার দেশ, আমার গৌরব, আমার সাংস্কৃতিক পরিমণ্ডল উচ্ছন্নে যায় মোবাইল। আমরা তো তাহলে আমরা ওই দিক থেকে একটু কনভার্ট হয়ে এদিকে চলে আসি, যেহেতু আপনি নেশার যে বিষয়টা। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আন্তর্জাতিক চক্রান্ত, আন্তর্জাতিক চক্রান্ত টু কন্ডেম ইন্ডিয়া, 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 টু কন্ডেম ইয়ত অফ পাকিস্তান, টু কন্ডেম ইয়ত অফ বাংলাদেশ, টু কন্ডেম ইয়ত অফ মায়ানমার। কারণ যদি আমি সুস্থ চিন্তা করতে না পারি, আমি যদি সুদৃঢ় ভাবনা না নিতে পারি, আমার ডিসিশনটা ফার্ম ডিসিশন না নিতে পারি, তাহলে আমার চিন্তা কি? I don't bother food, I don't bother culture, I don't bother my parents, I don't bother my family, I don't bother for society, I don't bother for any religion, I don't bother for any culture, anything. I need only drugs and wine. এদের চিন্তা ভাবনা কোন দিকে পরিচালিত হচ্ছে? এটা হচ্ছে আন্তর্জাতিক চক্রান্ত। আমাদের ভারতবর্ষের যুব সম্প্রদায়, শ্রীলঙ্কার যুব সম্প্রদায়, মায়ানমারের যুব সম্প্রদায়, পাকিস্তানের যুব সম্প্রদায়, বাংলাদেশের যুব সম্প্রদায়, বাংলাদেশকে পরিচালিত করছে কোন দিক দিয়ে? সব হিন্দুকে তাড়িয়ে দাও। ইয়েস ইয়েস, ইট ইজ আ টার্গেট। সবাই আমরা গত দুর্গাপূজাতেও দেখতে পেয়েছি, সেই মন্দিরে কুরআন রাখা হয়েছিল দুর্গা মণ্ডপে, এবং হ্যাঁ হ্যাঁ কোনো হিন্দুকে রাখিনি, হ্যাঁ ওখানে মুসলমান প্রমাণিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ মুসলমান, কিন্তু ওরা পরবর্তীতে কি করেছে, ওকে পাগল বানিয়ে দিয়েছে, যে ওর মানসিকভাবে ভারসাম্য নেই। তো কিছু একটা হলেই সেখানে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে বারবার। কারণ ওই যে বললাম, ভালো সুস্থ মনে মানুষ কিন্তু আছে, যুবক আছে, যুব সম্প্রদায় আছে, ভালো মানুষ আছে, সাহিত্যিক আছে, লেখক আছে, শিল্পী আছে। এই যে আসানুজ্জামান নূর এখন কারারুদ্ধ বাংলাদেশে, কয়জনের খবর? আমি দেখি এই লাইনগুলো পড়ি, দেখি, চিন্তা করি, ভাবনা করি, আমার ভাবনা চিন্তা ভাবনা কি আছে। এবং আমি কিন্তু খুব আমার সাংঘাতিক ব্যাপার, আমি নমিনাল মানুষের। হ্যাঁ, আসাদুজ্জামান নূর ভালো চলচ্চিত্র টিভি শিল্পী ছিলেন, কাস্টডি, জেল কাস্টডি। এরকম বাংলাদেশে কিন্তু যারা সুস্থ চিন্তা করার কথা, এখন যাদের দেশের জন্য এগিয়ে আসার কথা, তারা তো কি হয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি, ওনাকে, ওনার যে মূর্তি রয়েছে, মূর্তিকে ওরা ভেঙেছে,
তো এদের কাছ থেকে যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আছে তাদেরকে সম্মান করবে, সেই চিন্তাধারা তো একদম মাথাতে আনাই যায় না। যেহেতু নিজের রাষ্ট্রপিতাকে ওরা ভেঙেছে, ওনার ছবিকে পা দিয়ে মারিয়েছে। তো আমরা দেখেছি সেই আন্দোলন ওরা যেভাবে শুরু করেছে বাংলাদেশে, কিছুদিন পূর্বে ওরা ভারতের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকাকে বিভিন্ন ইউনিভার্সিটি, আচ্ছা, হচ্ছে কি ব্যাপারটা আমাদের 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 ভারতবর্ষ তো হচ্ছে এই যে দিল্লিতে কি ইউনিভার্সিটি JNU, জওয়াহরলাল JNU, সেখানে ভারত বলে স্লোগান হচ্ছে। এই যে মণিপুর মাঙ্গে আজাদি, এই মণিপুরে শুরু করে দিল, কিন্তু টু ডেস্ট্রয় ইন্ডিয়ান ফ্রিডম মণিপুর শুরু করলো। পাঞ্জাবের দিক থেকে শক্তিশালী কৃষককে বিদ্রোহ শুরু করার চেষ্টা করছে। কাশ্মীর ঠান্ডা হয়েছে এখন বিভিন্ন দিকে। কানাডাতে উগ্রপন্থী গোষ্ঠী তৈরি করে দিচ্ছে, খালিস্তানি গোষ্ঠী। এটা ভারত বিরোধী চক্রান্ত। মূল কথা হচ্ছে ভারতবর্ষকে শান্তি সুশৃঙ্খলা নষ্ট করো, ডিস্টেবিলাইজ করো, অর্থনৈতিকভাবে বিনষ্ট করো, শিক্ষাক্ষেত্রে বিনষ্ট করো, মানুষের মনে ভাইচারা এটাকে বিনষ্ট করে দাও। এই ষড়যন্ত্রের মূল একটা পার্ট হচ্ছে বাংলা। হ্যাঁ, যেটা আমাদের ভারতের জাতীয় পতাকা সেটাকে আমরা সম্মান করি, সেটা আমাদের অহংকার, আমাদের গর্ব। একশো তো ওরা যেভাবে ইউনিভার্সিটির সামনে, বাজারে, যে কোনো জায়গাতে যেভাবে ওনারা ভারতের জাতীয় পতাকাকে ফেলে দিচ্ছে, পা দিয়ে মারিয়ে দিচ্ছে। কোথায়? বাংলাদেশে। হ্যাঁ, হ্যাঁ। কেরলে হয়নি? কেরলে হয়েছে, আমরা দেখেছি। মূল জিনিস কিন্তু ওই এক বিষয়ে যেতে হবে, ভারত বিরোধী আন্তর্জাতিক চক্র। ইজি ধর্মের নামে ধর্ম করলে ইজি মোটিভেটেড। আমরা কিছুদিন পূর্বেও দেখেছি আপনারা যে গেটটা রয়েছে হ্যাঁ, ওইখানে ওরা লং মার্চ করে আসবে, ওদের ত্রিপুরা চাই। তো আপনি একজন অধ্যক্ষ হিসাবে, যেহেতু বিধানসভার অধ্যক্ষ রয়েছেন, আপনার কি মতামত থাকবে? ওরা কি আদৌ ত্রিপুরা দখল করতে পারবে, বা আমাদের কি করণীয় সেই ব্যাপারে? আমাদের তো সচেতন হতেই হবে, হ্যাঁ, আমাদেরকে ভারত প্রেমী হতে হবে। ইরেসপেক্টিভ অফ বিজেপি করি বলি নয়, নরেন্দ্র মোদীর মতন মানুষ প্রধানমন্ত্রী আরো দীর্ঘদিন থাকতে, আরো দীর্ঘদিন থাকতে। এই যে ইউপিতে গত 4-5 দিন আগে সাম্বাল, 15 করে থেকে সাম্বালে রাইট হয়ে গেল। কি ব্যাপার? সেখানে মসজিদ আরো অন্যান্য জিনিসগুলোকে দখল করে রেখেছিল, গিয়ে থেকে মসজিদের কাগজপত্র নাই। গত 4-5 দিন পূর্বে দেখলাম কত হাজার লাইন বিআই আগে ইলেকট্রিক ডিপার্টমেন্ট কাটতে গেছিল, কাটতে হুড় করে বেশি বেরিয়েছে কয়েক হাজার বেআইনি লাইন, কত 9 কোটি না কত টাকা ইলেকট্রিক বিল জমা। এখন তাদেরকে ইলেকট্রিক বিল দিতে বেআইনি লাইন সমস্ত কেটে নিয়ে আসে। এই কাজগুলো করছে, এটাকে কে রুখছে? যোগী সাহেব। ভারতবর্ষকে শান্তি শৃঙ্খলা অর্থনৈতিক সুদৃঢ় করার জন্য কে প্রচেষ্টা করছেন? মোদী সাহেব। আমাদের লক্ষ্য মোদী সাহেব এত দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকবেন। তারপরে আরো একটা কথা আপনাকে না জিজ্ঞেস করলে না হয়। আমরা দেখতে পেয়েছি যেভাবে আগে হিন্দুরা যে কোনো একটা ডাকে সবাই এক হতো না, বর্তমানে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের ঘটনার পর ত্রিপুরা রাজ্য সহ আসাম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, সেখানে এক ডাকে হিন্দুরা এক হচ্ছে এবং তার বিরোধিতা করছে। ইটস এ পজিটিভ সাইন, ইটস এ পজিটিভ। সনাতনীরা কি স্যার মানে এক হতে শুরু করেছে? সনাতনীরা হচ্ছে কি অত্যন্ত সহনশীল, অত্যন্ত সহনশীল। স্বামী বিবেকানন্দ বলেছে সনাতন ধর্মের উপরে বিধর্মীদের দ্বারা বহুবার আক্রমণ হয়েছে। রিপিট, স্বামী বিবেকানন্দ বলেছেন সনাতনী হিন্দু ধর্মের উপর বিধর্মীদের দ্বারা বহু আক্রমণ হয়েছে, কিন্তু সনাতন ধর্মীরা মাথা উঁচু করে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যৎ থাকবে। সনাতনীরা কিন্তু অমর, অজর, অবিনশ্বর। ঠিক আছে? হিন্দুরা সহনশীল, সহনশীল, সহনশীল হতে হতে আজকে বুঝেছি যে আমাদের সহনশীলতাকে, হিন্দুদের সহনশীলতাকে অন্যান্য ধর্মেরা দুর্বলতা ভেবেছে। আরো একটি স্যার প্রশ্ন আমার মনে একটু জাগলো। আমরা কিছুদিন পূর্বে দেখতে পেয়েছি যিনি আমাদের মন্ত্রী রয়েছেন শ্রীকান্ত দাস, বাংলাদেশের ঘটনার উপর উনি একটা পোস্ট করেছিলেন ফেসবুকে। তো সেইখানে ওনাকে প্রেসারাইজ করা হয়েছে, বিভিন্ন যারা হিন্দুদের মধ্যে যারা অন্য দলের ছিল তারা ডেপুটেশন জমা করেছে যে উনি একজন মন্ত্রী হয়ে কিভাবে বিচার। সিপিএম এর কথা হিসেবে ধরা লাভ নেই। এদের মতন পার্টি সারা ভারতবর্ষের পৃথিবীতে নেই, বিশেষ করে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি। এদের কোনো নাই নীতি, নাই কোনো আদর্শ। কংগ্রেসকে গালাগাল না দিয়ে আগে জল খেত না, এখন কংগ্রেসের সঙ্গে বন্ধু। কোথাও আবার ওই পশ্চিমবাংলাদেশ কি একজন ভদ্রলোক এমএলএ হয়েছে কোন একটা মুসলিম দল থেকে, তার সঙ্গে আঘাত করে এরপরে বলে ভুল হয়েছে। সিপিএম এখানে 25 বছর টিকে ছিল, আমাদের শক্ত কোনো পার্টি ছিল না। ওয়ান টাইম আইওয়াজ অলসো কংগ্রেস
কোনো সাংগঠনিক ভিত্তি ছিল না। আজকে বিজেপিতে এসে আমরা হেভি স্যাটিসফাইড। শতাংশ ওর বক্তব্য রেখেছেন, ওনার নিজস্ব মতামত রাখতেই পারেন। উনি তো বলেছেন না যে ধর্মকে ধ্বংস করে দাও, এই কথা বলেননি। ওনার মতামত রেখেছে। ছাত্রদেহ জিতেন বাবু, ছাত্রদেহ মানিক সরকার বাবু, এই কোনো আলোচনা করতে রাজি না। এটা একটা পার্টি না এক হিসাবে। এখনো কিছু কিছু লোক আছে নীতি আদর্শের কথা বলে, আদতে বেসিক্যালি তাদের কোনো নীতি আদর্শই নেই। সিপিএম একটা পার্টি নাকি আমার? 25 বছর টাকা দিয়ে, শক্তি দিয়ে, মোরালিস্টে কারচুপি করে মানবতার কথা বলে শেষ। এগুলো মানে হিন্দুদের পক্ষে কথা বলি আমরা সেকুলার না। হ্যাঁ, এটা বিরোধিতা দেখি। হিন্দুদের পক্ষে কথা বললে আমরা নন সেকুলার, হয় নাকি একটা? আর ও হিন্দু ধর্মের বাইরে খ্রিস্টান, মুসলমান একটা ধর্মের কথা বলে গিয়ে মারাত্মক সেকুলার, অ্যাকসেপ্টিং হিন্দু। ওকে, থ্যাংক ইউ স্যার। আজকের মতো এতটুকুই। চোখ রাখুন নারী ধর্মনগর চ্যানেলের পর্দায়।